ওয়েলকাম এভরিওয়ান। নিট 2025 কাট অফ মার্কস। নিট 2025 কাট অফ কত নম্বরে গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পাবে, বিশেষ করে নিট কাট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমাদের থেকে প্রচুর মেসেজ, ইমেলস, ফোন কলস, হোয়াটসঅ্যাপ মেসেজ, ইনস্টাগ্রাম সব জায়গায় মেসেজ এসে যাচ্ছে যে নিটের কাট অফ নিয়ে আমি যাতে কিছু বলি। তো দেখো নিটের কাট অফ কত হতে চলেছে 2025। ইতিমধ্যে নিট পরীক্ষা শেষ হয়েছে এবং প্রশ্নপত্র নিয়ে একাধিক বিতর্ক দেখা গেছে, যদিও বিতর্কের কোনো অবকাশ নেই, কারণ প্রতিটি প্রশ্নই সিলেবাস থেকে ছিল। প্রশ্নগুলো লেংদি ছিল, কনসেপচুয়াল ছিল, যেটাই স্বাভাবিক, কারণ একটি এমবিবিএস ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা। তো সেখানে কিন্তু সেই লেভেলে তোমাদের যে প্রস্তুতি সেটা যাচাই করা হবে। অবশ্যই কিছু প্রশ্ন অবশ্যই লেন্দি ছিল। তো সব মিলিয়ে আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নিট পরীক্ষার কাট অফ কত হতে চলেছে, কত স্কোর করলে তোমাদের জন্য সুখবর রয়েছে, কত স্কোর করলে তুমি মোটামুটি একটা গভর্নমেন্ট কলেজ আশা করতে পারো। এবং এখানে আমি স্টেট কোটারও বলবো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা, ঠিক আছে। তো তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। নিট 2025 সমস্ত আপডেটের জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই যে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। যারা টেনশন করছে যে আমি তো 600 পেলাম না, তাহলে কি আমি এবারও গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পাবো না, আমি 680 কোনো মতেই পেলাম না, আমি 650 তুলতে পারলাম না, 640 তুলতে পারলাম না, তাহলে কি নিতে পাবো না? তো সকলের জন্য আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তো প্রথমে দেখো কাট অফ, যে অর্থে মার্কস অনুযায়ী তো তোমাদের সিলেকশন হয় না, তোমাদের সিলেকশন হয় র্যাঙ্ক অনুযায়ী, যেটা আমরা রেজাল্ট প্রকাশের পর জানতে পারবো যে কার কত র্যাঙ্ক হয়েছে। কিন্তু তাছাড়াও মার্কস থেকে কিন্তু একটা ওভারঅল ধারণা পাওয়াই যায় যে কত নম্বরের মধ্যে থাকলে অ্যাটলিস্ট একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ তুমি আশা করতে পারো, ঠিক আছে। এমবিবিএস একটা গভর্নমেন্ট তুমি আশা করতে পারো কত কাট অফের মধ্যে থাকলে। তো আমি এখানে কাট অফ আলোচনা করবো জেনারেল, ওবিসি, ওবিসিবি, এসসি, এসটি, ইডব্লিউএস সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রথম কথা দেখো, যে কোনো পরীক্ষার কাট অফ নির্ভর করে পরীক্ষার্থীর সংখ্যা এবং প্রশ্নের যে ডিফিকাল্টি লেভেল, প্রশ্নের কাঠিন্য মাত্রা এবং পরীক্ষার্থীর সংখ্যার উপর। তো একটা পরিসংখ্যা তোমাদেরকে দেখাচ্ছি, এবছর কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কমেছে, ঠিক আছে। যেমন যদি একটা পরিসংখ্যান দেখা যায় 2017 সালে পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল, 11.39 লক্ষ, অর্থাৎ 11,39,000। 2018 কত ছিল, আরেকটু বাড়লো, 13,27,000। 2019 কত ছিল, 15,19,000। 2020 15,97,000, যেটা করোনা টাইম। 2021 সেটা করোনার টাইম, পরীক্ষার্থীর সংখ্যা আরো বেড়ে গেছিল, সেটা হচ্ছিল 16,15,000। 2022 আরো বাড়লো, 18,72,000। 2023 আরো বেড়ে গেল, 20,87,000, ঠিক আছে। এবং 2024 যেটা রেকর্ড ব্রেকিং হলো, যেটা 20 লাখ থেকে 20.87 লাখ থেকে 1 লাখে কিন্তু সেটি 24 লক্ষেরও বেশি ক্যান্ডিডেট 2024 নিট পরীক্ষা কিন্তু বসেছিল। কিন্তু আশ্চর্যজনক ভাবে এই ট্রেন্ড কিন্তু এবার, এই যে গ্রাফটা যেটা ঊর্ধ্বমুখী ছিল সেটা কিন্তু এবার নিম্নমুখী হয়ে গেছে। এবছর 2025 এনটিএ যেটা জানিয়েছে যে নিট পরীক্ষার্থীর সংখ্যা 20,80,000, অর্থাৎ যেটা 2024 ছিল 24 লাখেরও বেশি, সেটা কিন্তু এবছর 20,80,000 এসে দাঁড়িয়েছে। কিন্তু এটা কিন্তু 2023 কাছাকাছি, কিন্তু 2024 তুলনায় অনেক কম, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে এবছর পরীক্ষার্থীর সংখ্যা কম, কারণ বিগত বছরে নিট কেলেঙ্কারি নিয়ে অনেকে একটু মানে শোকাহত হয়েছিল, কেউ মর্মাহত হয়েছিল। তো অনেকে নিটের প্রতি মোড় ঘুরিয়ে নিয়েছে, বা অনেকে বিভিন্ন আরো নানা রকম প্রফেশনাল কোর্সেস রয়েছে, সময় অযথা বছরের পর বছর সময় নষ্ট না করে তারা সেদিকে শিফট করে গেছে। তো সব মিলে যদি দেখা যায় এবছর 2025 পরীক্ষার্থীর সংখ্যা কত, 20,80,000, ক্লিয়ার। এবার আসছি প্রশ্নের কাঠিন্য মাত্রা। দেখো প্রশ্নের কাঠিন্য মাত্রা এবছর প্রশ্ন যে খুব কঠিন হয়েছে সেটা না, প্রশ্ন কিন্তু সিলেবাস বহির্ভূত বলা যায় না, এনসিইআরটি থেকেই ছিল, কিন্তু লেংদি ছিল। ফিজিক্স পোর্শনটা, ফিজিক্সে যদি দেখা যায়, ফিজিক্সে প্রায় 16 থেকে 17টার মতন কোশ্চেন রয়েছে এরকম, কেমিস্ট্রিতে প্রায় 15টার মতো এবং বায়োলজিতে প্রায় 14টার মতো কোশ্চেন রয়েছে। অর্থাৎ একটা হিউজ নাম্বারের কিন্তু ডিফারেন্স আসবে। এবং দেখো প্রশ্ন যে কঠিন হয়েছে সেটা কিন্তু কোনো একটা পার্টিকুলার জন্য না, সকলের জন্য প্রশ্ন হয়েছে। এবং প্রশ্নকে কঠিন বলা যায় না, লেংদি বলা চলে, সিলেবাস বেস, যার কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, যারা একাদশ দ্বাদশ ফাঁকি দেয়নি, যারা ঠিকঠাক পড়াশোনা করেছে, ঠিক আছে, যারা এইচএসসি রেজাল্ট খারাপে নিটের জন্য অজুহাত দেয়নি, তাদের পরীক্ষা ভালো হয়েছে। আমি প্রচুর ফিডব্যাক পেয়েছি নিট স্টুডেন্টসদের ক্ষেত্রে, যাদের কিন্তু মোটামুটি 600-র কাছাকাছি নম্বর, কিন্তু তাও তোমরা টেনশন করছো যে হবে কি হবে না, হবে কি হবে না। সবটাই জানাবো, কাট অফ কিন্তু কমবে।
যেহেতু প্রশ্ন কঠিন হয়েছে কাট অফ কমবে, কিন্তু এই যে প্রশ্ন কঠিন সেটার যে প্লাস পয়েন্ট সেটা কিন্তু সকলের ক্ষেত্রে প্রযোজ্য। প্রশ্ন কঠিন কিন্তু সকলের জন্যই হয়েছে, কোনো একজনের জন্য হয়নি, ঠিক আছে। এখন প্রশ্ন সোজা হলেও যারা চান্স পেত তারাই চান্স পাবে, প্রশ্ন কঠিন হয়েছে তারাই কিন্তু চান্স পাবে, এখানে ওরকম কোনো ব্যাপার নেই। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই যে আমার 600 পার হচ্ছে না, আমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পাবো না বা গভর্নমেন্টে এমবিবিএস পাবো না, এরকম ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে। তো প্রথমেই বললাম যে 2014তে যে সংখ্যাটা ছিল 24 লাখ, সেটা কিন্তু 2025-এ 20 লাখে গিয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। অনেকে বিভিন্ন রকম প্রফেশনাল কোর্সে চলে গেছে, অনেকে বায়োলজিরই বিভিন্ন ফিজিওলজি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, হ্যাঁ জেনেটিক্স এগুলোতে চলে গেছে। তো সুতরাং সব মিলিয়ে যদি বিচার করা যায় কাট অফ কিন্তু কমবে, কারণ প্রশ্নের লেন্থি ছিল, অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার ছিল, কিন্তু এটা কিন্তু জরুরিও ছিল। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে আমি যদি গভর্নমেন্ট কলেজটা বাদ রাখি, ন্যূনতম কিন্তু 138 নাম্বার পেতে হয়, ন্যূনতম। অর্থাৎ এত বড় পরীক্ষা, 720-র মধ্যে পরীক্ষা, ন্যূনতম 138 পেলে তুমি যে কোনো এমবিবিএস ডিগ্রি করতে পারবে, ঠিক আছে। সেটা প্রাইভেট হতে পারে, টাকা পয়সা দিয়ে হতে পারে, কিন্তু কম করে 138 নম্বর লাগবে। তো কি হতো, অনেকেই এই 138 নাম্বার প্রশ্নপত্র বেশি সহজ করার ফলে বিগত বছরগুলোতে এই বিতর্ক হয়েছিল, অনেকেই 138 নম্বর কিন্তু সহজে তুলে নিত, তবে টাকা পয়সা দিয়ে ডিগ্রি করতো, ঠিক আছে, মানে যাদের আদৌ যোগ্যতা নেই। তো যাই হোক, তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট বলা চলে যে পরীক্ষার যে কাঠিন্য মাত্রাটা, পরীক্ষার যে একটা ভ্যালু, পরীক্ষার যে একটা মানে এথিক্স, সেটা কিন্তু বজায় থাকবে। কারণ এই 138 নাম্বার কিন্তু তারা তুলতে পারবে না, ঠিক আছে। এই যে প্রশ্নের লেভেলটা বেড়ে গিয়েছে কাঠিন্য মাত্রার, কাঠিন্য বলতে বলা ভুল, কারণ কনসেপচুয়াল, যার কনসেপ্ট বিল্ড হয়েছে, যে বিষয়ের ভিতর ঢুকতে পেরেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সে অনায়াসে উত্তর করতে পারবে, ঠিক আছে। এবং তুমি ভাবছো যে তুমি অনেক প্রিপারেশন নিয়েছো, তাও প্রশ্ন কঠিনের জন্য পরীক্ষা ভালো দিতে পারোনি, একদম মন খারাপ করবে না, কারণ এটা সকলের জন্যই প্রযোজ্য, ঠিক আছে। এবারে আমি আসছি তোমাদের জন্য যে সুখবর। প্রথমে তোমাদের জন্য যে খুশির খবর দিব, দেখো এখানে 2025-এ কাট অফ কিন্তু কমবে। তো জেনারেল যারা মোটামুটি, ঠিক আছে, জেনারেল যারা মোটামুটি, আমি আবারও বলছি, একটু আগে তোমার মনে হচ্ছিল যে আমি তো 600 পাইনি, 600 ধারে কাছে হচ্ছে না, আমি কলেজে চান্স পাবো না, মন খারাপ করবে না, সকলে কলেজে চান্স পাবে, সকলে কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে, একদম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, এবং মপ আপে গিয়ে কিন্তু হয়ে যাবে। তো মোটামুটি জেনারেল যারা 560 থেকে 570 স্কোর হচ্ছে একটা সেফ পজিশন ধরে রাখো। জেনারেল ইউআর ক্যাটাগরি তোমাদের যাদের মোটামুটি 565 থেকে 70-এর মধ্যে হচ্ছে, 560 হলেও হবে, 565 থেকে 570-এর মধ্যে আছো, মন খারাপ করবে না, গভর্নমেন্ট কলেজে তোমাদের সিলেকশন হবে, ঠিক আছে। ওবিসি এ মোটামুটি 560-এর ধারে কাছে যারা আছো, ঠিক আছে, ওবিসি বি মোটামুটি তোমার 555, ঠিক আছে, বা 555 ধারে কাছে বা 550। ইডব্লিউএস যারা 545 থেকে 550-এর মধ্যে স্কোর হচ্ছে, সেফ পজিশনে রয়েছে, ঠিক আছে। এবারে চলে আসছি এসসি মোটামুটি 450 থেকে 460-এর মধ্যে যাদের স্কোর হচ্ছে, ঠিক আছে, বা 450 ধারে কাছে যারা আছো, তোমরাও কিন্তু লড়াই টিকে থাকবে, তোমরাও কম্পিটিশন একদম শেষ পর্যন্ত থাকবে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড সব হবে, কোনো অসুবিধা নেই, তোমরা কম্পিটিশনে টিকে থাকবে মোটামুটি। আর যাদের 450 হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট কলেজ কিন্তু আশা করতে পারো। এবং রইল যেটা এসটি ক্যাটাগরি, তোমরা মোটামুটি যাদের 230, 240 হচ্ছে, তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ শেষ পর্যন্ত আশা করতে পারো, ঠিক আছে। র্যাঙ্ক ওয়াইজ হেরফের হবে, আবারও বলছি, এটা কিন্তু একটা প্রাথমিক ধারণা, র্যাঙ্ক বেরোলে আমাদের কাছে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে চিত্রটা, যে কারণ অ্যাডমিশন কিন্তু র্যাঙ্ক অনুযায়ী হবে, তা সত্ত্বেও স্কোর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ স্কোরটা আবার র্যাঙ্ক অনুযায়ী হচ্ছে। তো যাই হোক, তো একদম মন খারাপ নয়, কারণ দেখো যেটা হয়েছে, যেটা সকলের জন্য সেটা হয়েছে, তোমার একার জন্য প্রশ্ন কঠিন হয়নি, সকলের জন্য ওভারঅল এই যে এতজন পরীক্ষা দিয়েছে, প্রায় 20 লক্ষ ক্যান্ডিডেট, ঠিক আছে, 20 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছে, তো 20 লক্ষ ক্যান্ডিডেটের জন্যই কিন্তু প্রশ্নের কাঠিন্য মাত্রা সেম। তো সুতরাং এখানে যদি কোনো অ্যাডভান্টেজ হয়, তাহলে অ্যাডভান্টেজটা সকলেই পাবে, কোনো ডিসঅ্যাডভান্টেজ হলেও সেটাই কিন্তু সকলের জন্য প্রযোজ্য হবে। তো যারা ঠিকঠাক পড়াশোনা করেছে, যাদের কনসেপ্ট ভালো ছিল, তারা সকলেই উত্তর করে আসতে পেরেছে, ঠিক আছে। এবং যাদের এবছরও হলো না, মন খারাপ করবে না, নতুন উদ্যমে আবার শুরু করো, ঠিক আছে। জীবনে আরো অনেক পথ রয়েছে, আরো অনেক বিকল্প রয়েছে,
তো সেগুলোকে ইউটিলাইজ করো এবং কনসেপ্টের মধ্যে ঢোকো, বিষয়ের মধ্যে ঢোকো, ঠিক আছে। এবং দেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সিলেবাস এনসিইআরটি, তুমি দাবি করতে পারবে না বা তুমি হাইকোর্টে কেসও করতে পারবে না যে এনসিইআরটি থেকে প্রশ্ন দেওয়া হয়নি। প্রত্যেকটাই প্রশ্ন দেওয়া রয়েছে, বেশ কিছু প্রশ্ন লেংদি ছিল। যাদের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, যাদের প্রবলেম সলভিং স্কিল রয়েছে, শুধু ওই 4-5টা ওই কোচিং সেন্টারে দৌড়ালাম সেটা না, যাদের নিজেদের প্রবলেম সলভিং টেকনিক রয়েছে, যাদের নিজেদের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, যারা বিষয়ের মধ্যে ঢুকেছে, যাদের বিষয়ের প্রতি ট্রু নলেজ রয়েছে, যারা ফাঁকি দেয়নি, যারা নিজের কাছে ফাঁকি দেয়নি, যারা নিজেদের বাবা মায়ের কাছে ফাঁকি দেয়নি, তাদের কিন্তু জয় হবে। সুতরাং তোমারও জয় হবে, ঠিক আছে। তো নিট কাট আপ নিয়ে ওভারঅল ধারণা দিয়ে গেলাম। পরবর্তীতে রেজাল্ট বেরোলে, যখন র্যাঙ্কটা বেরোবে, তখন আরো কিন্তু পরিষ্কার চিত্রটা আমাদের কাছে ফুটে উঠবে। তো পাশাপাশি তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পরবর্তী ভিডিওগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।